আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে থেকে হচ্ছে আমাদের ভার্বের ক্লাস শুরু। আমাদের ভার্বের দুইটি ক্লাস হওয়ার সবচেয়ে সম্ভাবনা রয়েছে। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, ঠিক আছে? আপনারা সবাই জয়েন হচ্ছেন কিনা একটু জানাবেন। কথা শোনা যায়? কোনো সমস্যা? কোনো সমস্যা? ওকে, ঠিক আছে। সব সময়ের জন্য দেখা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, দেখেন আমরা শুরু করি ক্লাস, ঠিক আছে? ভার্বের আজকে ক্লাসের যে নোট, সেখানে 3টা নোট দেওয়া হয়েছে। দেখবেন যে ভার্বের একটা লিস্ট নতুন করে আবার দেওয়া হয়েছে। আগে তো একটা লিস্ট পেয়েছেন সবাই, তাই না? ওকে, দেখেন ভার্ব মানে কি, এই কথাটা আমরা বহুবার বলেছি ক্লাসে। ভার্ব মানে হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া বা ঘটা বোঝায়, তাই না? অর্থাৎ একটি শব্দ যা দ্বারা কোনো কিছু করা, হওয়া, ঠিক আছে, থাকা বোঝাবে। তো যেমন এখানে দেখেন আমরা কয়েকটা ভার্ব লিখেছি, আমি কয়েকটা ভার্ব লিখেছি। প্লে মানে খেলা, ইট মানে হচ্ছে খাওয়া, রাইট মানে হচ্ছে লিখা, তাই তো? আচ্ছা, বি মানে হচ্ছে থাকা, স্টে মানে হচ্ছে থাকা। এই যে দেখেন উদাহরণ যদি বলি, আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব। এটা নিয়ে আর আশা করি কারো কনফিউশন নাই, কারো কোনো সমস্যা নাই। শি ইটস অ্যান অ্যাপেল এভরি মর্নিং। এটা ইটস থার্ড পারসন সিঙ্গুলার। আমি গত ক্লাসে সম্ভবত পার্সন সম্পর্কে একটু ধারণা দিয়েছি। হি, শি, ইট এইগুলা থার্ড পারসন, এবং যখন সিঙ্গুলার নাম্বার হয় মানে এক বচন হয়, একজন বোঝায়, তখন ভার্বের সাথে এস যুক্ত করা হয় অথবা ইএস যুক্ত করা হয়। কেমন? সেটা অবশ্যই টেন্স, প্রেজেন্ট টেন্স থাকতে হবে। ভার্ব কত প্রকার? একদম জাতীয় প্রশ্ন। ভার্ব হচ্ছে 2 প্রকার, মেইনলি 2 প্রকার। কি কি? একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা কথা ক্লিয়ার করি, আমি সব সময় চেষ্টা করি ক্লাস শুরু হওয়ার 3 থেকে 4 ঘন্টা আগে নোটগুলো আপলোড করে দেওয়ার জন্য আমাদের ড্রাইভ লিংকে। তো নোটগুলা পেয়ে আপনি অবশ্যই রিডিং দিতে হবে, কারণ আপনি টিচারের আগে যখন টিচারের নোটটা একটু রিডিং দিবেন, তাহলে আমি যখন ক্লাস করাবো, আমার ক্লাস শুরু হওয়ার আগে যখন আপনি নোটটা একবার রিডিং দিবেন, তখন আপনার কাছে এইগুলা সহজ মনে হবে, ঠিক আছে? আচ্ছা, ভার্ব প্রধানত কত প্রকার? 2 প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ারে? ভার্ব প্রধানত 2 প্রকার। এখন আসেন ফাইনাইট ভার্ব কি। এটাই হচ্ছে আমাদের মেইন ক্লাস শুরু এখন, ঠিক আছে? যে ভার্ব বলছেন স্যার, আপনি বলছেন ভার্ব 2 প্রকার, তাহলে ফাইনাইট ভার্ব কি, আমি কি বুঝবো ফাইনাইট ভার্ব দ্বারা? ওকে, ফাইনাইট ভার্ব দেখেন, আমাদের যে সাবজেক্ট, আমি সাবজেক্ট অনুযায়ী যে ভার্বটা নিব, তাকে আপনি যখন প্রয়োজন হবে পরিবর্তন করতে পারবেন, সেই ভার্বটাকেই মূলত হচ্ছে ফাইনাইট ভার্ব বলে। দেখেন আমি বললাম হি রিডস এ বুক। ছোট ছোট এক্সাম্পল দেব, সহজে সবাই বুঝবে, ঠিক আছে? এই জায়গায় দেখেন রিড এর সাথে এস যুক্ত করা হয়েছে। কারণটা কি? এই যে আমার কর্তা, এই যে সাবজেক্ট, সেটা থার্ড পারসন এবং সিঙ্গুলার, মানে এক বচন, এবং পার্সন হিসাব করলে থার্ড পারসন। আমরা জানি হি, শি, ইট এগুলো থার্ড পারসন, তখন এই ভার্বের সাথে এস যুক্ত করা হয়। তো দেখেন নাম্বার, পারসন এবং টেন্স, এটা প্রেজেন্ট টেন্স অনুযায়ী এই ভার্বটাকে আমার পরিবর্তন করা লাগছে, এই ভার্বটাকে পরিবর্তন করা লাগছে, কারণ এই ভার্বটা মূলত হচ্ছে রিড। এই রিড থেকে রিডস হয়েছে, কারণ আমার যে সাবজেক্ট সেটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য রিডস হয়েছে। আমি যদি এখন আই ইউজ করি, আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। এখন দেখেন এই জায়গায় কোনো কিছু পরিবর্তন করা লাগছে? লাগে নাই। অর্থাৎ এই যে চেহারা যে পরিবর্তন হচ্ছে এক এক সময় এক একটা, এই ধরনের ভার্ব গুলাকে আমি বলবো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হলো এমন ভার্ব বা ক্রিয়া যার রূপ পরিবর্তিত হয় সাবজেক্টের নাম্বার, পার্সন নাম্বার এবং কি টেন্স অনুযায়ী, ঠিক আছে? পার্সন নাম্বার এবং টেন্স অনুযায়ী যে ভার্বটাকে আমি চেঞ্জ করব, সেটাই মূলত হচ্ছে ফাইনাইট ভার্ব। এই যে দেখেন একটা এক্সাম্পল, ওই এক্সাম্পলটাই ওই রকমই। এই যে দেখেন হি যুক্ত করা হয়েছে, এই জন্য ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। তার মানে প্লে ভার্বটাকে একটা ফাইনাইট ভার্ব। তো আবার দেখেন এখানে উই বহুবচন হওয়ার কারণে ভার্বের সাথে কিছুই যুক্ত করা লাগে না, কারণ আমরা জানি
আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। এখানে সিঙ্গুলার তার জন্য সিঙ্গুলার হয়েছে, এই জায়গায় যদি সাবজেক্ট প্লুরাল হয় এই জায়গায় ভার্বও কি ভার্বও প্লুরাল প্লুরাল হবে, এই তো। আচ্ছা এখানে লিখতে একটু ভুল হয়েছে, এই জন্য মুছে ফেলতেছি। সহজে বুঝেন, থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার হয়েছে ভার্বের সাথে এস যুক্ত করে দিয়েছেন, এটা প্লুরাল এই জন্য কিছুই যুক্ত করা লাগে নাই, ঠিক আছে। তো এই যে দেখেন প্লে, ইট, ওয়াক, ইট, লুক, যত ভার্ব আছে এই টাইপের, এবং আমি অলরেডি আপনাদেরকে লিস্ট দিয়েছি, এইগুলাই হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এইগুলা কি সাবজেক্টের চেহারা অনুযায়ী পরিবর্তন হয়। এখন আমাকে বলেন যে আপনি ফাইনাইট ভার্ব সম্পর্কে ক্লিয়ার হয়েছেন কিনা। আমি লাস্ট আরেকবার বলি যাতে সবাই বুঝতে পারে। এই যে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে এই ভার্বটা পরিবর্তন করা লাগছে। এই ধরনের যতগুলি ভার্ব পরিবর্তন করা লাগে, মানে পরিবর্তন হয় বাক্য ভেদে, টেন্স অনুযায়ী, নাম্বার পার্সন অনুযায়ী, সব ভার্বকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। তাহলে প্রশ্ন আসে না স্যার তাহলে নন ফাইনাইট ভার্ব কি, সেটা একটু পরে দেখতেছি, সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা এই যে ফাইনাইট ভার্ব পরিবর্তন যে হয়, এই ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার। এই ফাইনাইট ভার্ব কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব। আজকের ক্লাসে এই যে প্রিন্সিপাল ভার্ব এবং হচ্ছে অক্সিলারি ভার্ব জাস্ট এটার ধারণা নেবেন। প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, ফাইনাইট ভার্ব কত প্রকার? দুই প্রকার। সাবজেক্টের চেহারা অনুযায়ী যে ভার্বগুলো পরিবর্তন হয় এগুলো দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আগামীকালকে আমরা কিন্তু এইগুলোর আরো বিস্তারিত পড়বো, আজকের ক্লাসে বেসিক ধারণা নেবেন, ঠিক আছে। ওকে, এখন আসেন যে ফাইনাইট ভার্ব তাহলে প্রথমটা কত কি? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আমি আপনাকে একদম সহজ কথায় বলি, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব। খেয়াল করছেন আই এম এ স্টুডেন্ট, আবার এখানে দেখেন আতিক গোজ টু মার্কেট, এই যে একটা ভার্ব একটা সাবজেক্ট। খেয়াল করছেন যে একটি যে ভার্বটা দেখি আমরা, যে ভার্বটা আমরা একটি দেখি সেটাকেই আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। সেটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ভার্ব বলবো, অথবা এটাকে মেইন ভার্ব বলে। এটাকে কি বলে? মেইন ভার্ব। আচ্ছা আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি, আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন আপনি খুবই সহজে আইডেন্টিফাই করতে পারবেন। যেমন আমি বললাম যে আই এম এ স্টুডেন্ট, তাই না? আমি একজন ছাত্র। আচ্ছা দ্বিতীয় বাক্যে বললাম যে আই এম প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল। আচ্ছা প্রথম বাক্যে দেখেন এই যে একটা ভার্ব আছে, এটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব, মানে প্রধান ভার্ব। পরেরটা দেখেন এই একটা ভার্ব আবার এই জায়গায় প্লে থেকে প্লেইং হয়েছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তো এই জায়গায় মেইন ভার্ব হচ্ছে এটা, সরি এই জায়গায় এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, একে বলে সাহায্যকারী ভার্ব। কারণটা আমি ব্যাখ্যা করতেছি, একে বলে সাহায্যকারী ভার্ব। কারণটা হলো এই জায়গায় দেখেন সে একা বসছে, যখন কোনো একজন চেয়ারে একজন থাকে স্বাভাবিকভাবে আমরা তাকে মেইন বলি না? ঠিক একই রকম ভার্বের ক্ষেত্রেও যখন সে একা থাকে, সিঙ্গেল থাকে সাবজেক্টের পরে, তাকে আমরা বলবো মেইন ভার্ব। বাট যখন দুইটা ভার্ব থাকে, খেয়াল করে দেখেন এম প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানে একটা সেন্টেন্সের টেন্সের একটা স্ট্রাকচার আছে যে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হলে সেটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সাহায্যকারী ভার্ব এই বাক্যে মূলত সে টেন্স গঠনে আমাকে সাহায্য করতেছে, সে একটা ভার্ব এবং তাকে আমরা এখন আর মেইন ভার্ব বলবো না, কারণ তারপরে একটা ভার্ব যুক্ত হয়, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, যেটা এখানে সে সাহায্যকারী ভার্ব হিসেবে যুক্ত হয়েছে, কারণ সে এখানে টেন্স গঠনে সাহায্য করতেছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার, ঠিক আছে। সো এখানে এই এমটা হচ্ছে মূলত সাহায্যকারী ভার্ব। তো এটা কি বুঝছেন আপনারা যে একটা বাক্যে যখন একটা ভার্ব থাকে তাকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। যেমন এই জায়গায় যে দুইটা एग्जांपल আছে, কেন মুছতেছে না? এই জায়গায় যে দুইটা एग्जांपल আছে দেখেন, আই এম স্টুডেন্ট, আতিক গোজ টু মার্কেট বা স্কুল, যাই হোক। এই যে দেখেন এম একটা ভার্ব, গোজ মানে গো থেকে গোজ হয়েছে, সেটা একটা ভার্ব, এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। বাট এর আগে যদি আরেকটা ভার্ব থাকে, মানে সেটা বি ভার্ব থেকে হয়, বেশিরভাগ বি ভার্ব থেকে হয়, এম ইজ আর ওয়াজ ওয়ার এইগুলা থাকে, ঠিক আছে। তো সেগুলোকে আমরা বলবো সাহায্যকারী ভার্ব। কেমন? এখন আসেন এই অক্সিলারি ভার্ব,
সেটাই আবার আসতেছে আমার চোখের সামনে, খেয়াল করে দেখেন। এই অক্সিলারি ভার্বের মেইন কাজটা হলো কি, অক্সিলারি ভার্ব হলো অর্থ সে প্রকাশ কোনো কিছুই করে না, এখানে আর এর কোনো অর্থ নাই, এম এর কোনো অর্থ নাই, কিন্তু সে টেন্স, ভয়েস অথবা টেন্স সেন্টেন্সের অর্থ তৈরিতে সে আমাকে সাহায্য করে। যেমন দেখেন দে আর প্লেইং ফুটবল, এই যে দেখেন একটু আগে আপনি এম অথবা আর কে, যেমন ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা আমি এভাবে না বলি, এভাবে না বলি, আপনি সহজে বুঝেন আরো। এই একটা ভার্ব, এই একটা ভার্ব, তো প্রথম যেটা সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, সেটা কি সাহায্যকারী ভার্ব, পরটা একটু পরে আবার বলতেছি। তো এই জায়গায় আবার দেখেন এমটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, পরে আমার একটা ভার্ব, এটাকে নন ফাইনাইট ভার্ব বলে, ওই যে নন ফাইনাইট ভার্ব বলবো না একটু পরে, সেটাই। তো যেহেতু সে একা বসলে, যদি সে একা থাকে, এম ইজ আর, ঠিক আছে, এইগুলা, অথবা আমরা যদি এমনি আমাদের ফাইনাইট ভার্ব নিই, যেমন আই ওয়াক, এই ওয়াক ভার্বটা কি একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে, মানে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ফাইনাইট ভার্ব তো ঠিক আছে, কিন্তু সেটা কোনটা, সেটা কি প্রিন্সিপাল ভার্ব মানে মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? এটা হচ্ছে আমার মেইন ভার্ব, কারণ তার পূর্বে কোনো সাহায্যকারী ভার্ব লাগে নাই। তো সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা যখন বি ভার্ব ইউজ করি, সেগুলো যখন আবার কোনো একটা ভার্বের সামনে বসে, তখন সেটাকে বলবো সাহায্যকারী ভার্ব। আর সে যদি একা বসে, তাকে আমরা বলবো মেইন ভার্ব। তাহলে এটা কি ক্লিয়ার হলো? যখন দুইটা দেখবেন, এই যে দেখেন এম প্লাস ভার্ব, ভার্বের সাথে আইন যুক্ত করা হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে আমাকে টেন্স গঠনে সাহায্য করতেছে। বাট আমি যদি বলি যে আই এম এ স্টুডেন্ট, তাহলে এটা কি এরপরে কি কোনো ভার্ব আছে, সে কি টেন্স গঠনে সাহায্য করতেছে? ওইরকম না, এটা সে একা বসছে এবং কি অর্থ দিচ্ছে যে সে, মানে আমি হচ্ছে একজন স্টুডেন্ট হতে পারে, টিচার হতে পারি। তো এটাকে আমরা বলবো মেইন ভার্ব। বাট যখন সে অন্য একটা ভার্বের সামনে বসে, ওই ভার্বের সাথে আইন যুক্ত হয়, এইরকম ভার্বকে আমরা বলবো সাহায্যকারী ভার্ব। কথা কি ক্লিয়ার? অনেক রকম বোঝানো হয়ে গেছে। আচ্ছা, যদি এত প্যাচগোছ আপনার ভালো না লাগে, আসেন আমরা একটু প্র্যাকটিস করি, কেমন? যদি বোর ফিল হয়, আসেন দেখেন এইখানে কোনটা ভার্ব, সবাই আনসার করুন। তো আপনারা অবশ্যই আনসার করার সময় লিখবেন যে 1 A B C, এইভাবে আনসার করবেন, ঠিক আছে? কোনটা ভার্ব বলেন? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভার্ব, কোনটা ভার্ব বলেন? কুইকলি আনসার করবেন। এতক্ষণ কি বললাম? একজনে বলছে যে গোস থেকে গো। আপনি মনে রাখবেন হচ্ছে বাক্যে যদি একটা ভার্ব থাকে, সেটা সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে হোক অথবা যাই হোক, মানে ধরুন আপনি এম কে সাহায্যকারী ভার্ব হিসেবে দেখছেন, এম কে আবার আপনি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে দেখছেন, তাই না? তো সে মেইন ভার্ব হোক অথবা সাহায্যকারী ভার্ব, এটা চেনার উপায় হলো একটা থাকলে মেইন ভার্ব, মানে সে যদি একা থাকে, আর যদি সে বসে এবং পরে যদি ভার্বের সাথে আইন যুক্ত হয় বা অন্য কিছু হয়, মানে দুইটা ভার্ব থাকে, তাহলে প্রথমটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। আচ্ছা, এত স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, ফাইনাইট ভার্ব আপনার কাছে নোট আছে অলরেডি, নোট থেকে স্ক্রিনশট নিতে পারবেন, ঠিক আছে? তো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভার্ব, কোনটা এখানে ভার্ব? রান, ঠিক আছে, আমার মানে রান মানে কি দৌড়ানো, তাই না? আইডেন্টিফাই দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বলেন এখানে দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে কোনটা হচ্ছে ভার্ব? কুইকলি আনসার করবেন। এমএসটি তাসলিমা, আপনাকে একটু স্মরণ করে দিই, আপনি যখন আনসার করবেন তখন অবশ্যই উল্লেখ করবেন যে, যেমন আপনার আনসারটা হচ্ছে রাইট, তাই না? এখন আপনি, না উনি এই যে আনসার করছে, আমি কিন্তু বুঝি নাই সে একের আনসার করছে না দুইয়ের আনসার করছে, তাই না? আপনি অবশ্যই উল্লেখ করবেন যে 1 ABC 2 ABC, এইভাবে উল্লেখ করবেন। সো এই জায়গায় খুবই সিম্পল, এটা তো সবাই জানার কথা, ভুল হওয়ার কোনো কথাই নাই, যে ফ্লাই হচ্ছে এখানে ভার্ব, ঠিক আছে, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। আচ্ছা, এই যে দেখেন হুইচ সেন্টেন্স হ্যাজ টু ভার্বস, বলেন এই জায়গায় কোন সেন্টেন্সে দুইটা ভার্ব ইউজ করা হয়েছে?
কুইকলি আনসার করবেন। এই জায়গায় দেখেন, আপনি একটু খেয়াল করে দেখেন কোন জায়গায় দুইটা ভার্ব ইউজ করা হয়েছে। আমরা যদি প্রথম বাক্যটার দিকে তাকাই, হি রিডস একটাই ভার্ব, দে আর স্টুডেন্টস একটাই ভার্ব, তার মানে এটা হচ্ছে আমার মেইন ভার্ব, এটা হচ্ছে আমার মেইন ভার্ব, এটা হচ্ছে আমার মেইন ভার্ব। সেটা প্রশ্ন না, প্রশ্ন হলো দুইটা ভার্ব কোথায় আছে। একদমই সিম্পল, শি সিংস অ্যান্ড ড্যান্সেস, দুইটা ভার্ব না? গান করা এবং নাচ করা দুইটা ভার্ব না? তার মানে সিংস অ্যান্ড ড্যান্সেস। আচ্ছা, একটা কথা বলি, মনে রাখবেন অ্যান্ড এর আশপাশে কিন্তু একই ধরনের পার্টস অফ স্পিচ যুক্ত হয়। এইটা যদি নাউন হয় এটাও নাউন হবে, এটা যদি অ্যাডজেক্টিভ হয় এটাও অ্যাডজেক্টিভ হবে, এটা যদি ভার্ব হয় তার মানে এটাও ভার্ব। এখন দেখেন সে থার্ড পারসন হওয়াতে ভার্বের সাথে যুক্ত করা হয়েছে, আবার এইখানে ড্যান্সের সাথেও যুক্ত করা হয়েছে, কারণ উভয় পাশে সেম থাকতে হবে। আচ্ছা বলেন, হুইচ সেন্টেন্স কন্টেইনস এ ফাইনাইট ভার্ব? এই জায়গায় কোনটা ফাইনাইট ভার্ব, কোনটাতে আছে? আপনারা একটু আনসার করবেন কুইকলি। চার নাম্বারটা আনসার করবেন সবাই। আচ্ছা, তো এই জায়গায় দেখেন কোনটা হচ্ছে ফাইনাইট ভার্ব। টু রিড ইজ গুড, পড়া হচ্ছে ভালো। দেখেন টু প্লাস ভার্ব ওয়ান, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, আমরা একটু পরে দেখব, যেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ফাইনাইট ভার্ব না আর কি। রিডিং ইজ এনজয়েবল, ভার্বের সাথে আইএনজি যদি থাকে সেটাকে আমরা বলবো জেরান্ড, এবং তা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব না। হি রিডস এভরিডে, এখানে ফাইনাইট ভার্ব যুক্ত করা হয়েছে, এটাই ফাইনাইট ভার্ব। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, এই যে দেখেন হ্যাভিং ফিনিশড, এই যে ভার্বের সাথে পার্টিসিপল, এটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব আর কি। তো যেখানে ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো আমরা যে কোনো একটা পেয়ে গেলাম, হি রিডস এভরিডে। বলতেছে ইজ নট আ ফাইনাইট ভার্ব, এখানে কোনটা ফাইনাইট ভার্ব নয় বলেন? খুবই সিম্পল, যদিও এটা, আচ্ছা এই প্রশ্নটা একটু অ্যাভয়েড করি কারণ অনেকেই কনফিউশন লাগতে পারে। এই জায়গায় হচ্ছে রাইটিংটা মূলত ফাইনাইট ভার্ব নয়, বাকিগুলো ফাইনাইট ভার্ব। ওয়েন ফাইনাইট ভার্ব, ইজ ফাইনাইট ভার্ব, হ্যাজ ফাইনাইট ভার্ব, কারণ গো থেকে ওয়েন্ট হয়েছে। ঠিক আছে, ইজ তো চেনেন আপনারা, মেইন ভার্ব হিসেবে যুক্ত হয়, আবার অক্সিলারি ভার্ব হিসেবে যুক্ত হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো কিন্তু আমার ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। আচ্ছা, এই জায়গায় দেখেন বলতেছে আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এখানে ফাইনাইট ভার্ব কোনটা? আচ্ছা, এই ধরনের কোশ্চেনগুলো আমরা একটু পরে আনসার করব, কেমন? কারণ হচ্ছে অনেকের কাছে কঠিন হয়ে যাবে, আমরা আবার ফিরে যাই আমাদের পড়াশোনায়। তো যেখানে আমরা ছিলাম, আমরা মূলত শিখতেছি কি ফাইনাইট ভার্ব আমরা শেষ করলাম। ঠিক আছে, আরেকবার একটু চেক করি। ফাইনাইট ভার্ব হচ্ছে কোনটা? যেটা হচ্ছে আমার সাবজেক্টের চেহারা অনুযায়ী আমি যে পরিবর্তনগুলো করব, সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী যখন যে ভার্ব দরকার আমি সেই ভার্বটাকে পরিবর্তন করতে পারবো। এখন সেই ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি একটা বাক্যে একটাই ভার্ব থাকবে, সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ক্লিয়ার? বা মেইন ভার্ব বলবো। আর সাহায্যকারী ভার্বটা হলো কি যখন কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু টেন্স, ভয়েস, মোড, ঠিক আছে, অ্যাসপেক্ট অনুযায়ী। প্রিন্সিপাল ভার্ব একদম সহজ কথা হলো টেন্স, ভয়েস, গঠনে যেটা সাহায্য করে বাক্যের অর্থ ঠিক রাখার জন্য, যেটা আমাকে সাহায্য করে। এই যে দেখেন দে আর প্লেইং ফুটবল, এই জায়গায় আরটাকে আমি আর মেইন ভার্ব বলতে পারবো না, অথবা এই জায়গায় এম কে আমি মেইন ভার্ব বলতে পারবো না, কারণ এখন সে সাহায্যকারী ভার্ব। দেখেন টেন্স গঠনে আমাকে সাহায্য করতেছে, ভার্বের সাথে আইএনজি। আমরা জানি এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই দুইটা বাক্য এখানে টেন্স গঠনে সাহায্য করতেছে, তার মানে এই আর হচ্ছে সাহায্যকারী ভার্ব, এই এম হচ্ছে সাহায্যকারী ভার্ব। পরে আসতেছি। এখন এই অক্সিলারি ভার্বের মধ্যে আমরা বি ভার্ব চিনি। বি ভার্বগুলা কি? এম, ইজ আর, ওয়াজ আর, বি, বিং, এইগুলা। হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটা। ডু এর মধ্যে তিনটা ভার্ব আছে, ডু, ডাজ, ডিড। এইগুলো আমরা আগামী ক্লাসে পড়বো, কোনো সমস্যা নাই। এন্ড মডেল অক্সিলারি গুলা কি কি? শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট, টু, ইয়েট। এইগুলা হচ্ছে
আমাদের মডেল অক্সিলারি ভার্ব। কোনো টেনশন না, আজকে ক্লাস শেষ হওয়ার পরে আগামীকালকে যে কোনো টাইমে আমি হচ্ছে নেক্সট ক্লাসে কি পড়াবো সেটা দিয়ে দিব। তাহলে কি হবে, আপনি ভার্ব সম্পর্কে আরো পূর্ণাঙ্গ জানতে পারবেন এবং বৃহস্পতিবার আমরা এই বিষয়ে ক্লিয়ার ধারণা পাবো। সো এই হলো আমাদের কি দুইটা ভার্ব, দুই প্রকার আমরা জানলাম, ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এবং কি অক্সিলারি ভার্ব। এখন আসেন আরো একটা গুরুত্বপূর্ণ, যেটা মোস্ট একদম খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে, নন ফাইনাইট ভার্ব। দেখেন আমি একটা এক্সাম্পল বলি, তাহলে আপনার বিষয়টা বুঝতে ক্লিয়ার হবে। এই যে দেখেন, আমি বললাম আই ওয়ান্টস টু প্লে ফুটবল। মানে এর অর্থ হলো আমি ফুটবল খেলতে চাই। এখানে আই ওয়ান্টস কেন দিলাম, এখানে ভুল লিখলাম, আচ্ছা আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দিই তাহলে হয়ে যাবে। এখানে আমি বললাম যে হি ওয়ান্টস। আচ্ছা এখন আমি যদি বলি যে আই ওয়ান্ট টু প্লে ফুটবল, এই দুইটা বাক্য বুঝেন তাহলে আপনি খুবই সহজভাবে নন ফাইনাইট ভার্ব ক্লিয়ার ভাবে জানতে পারবেন। প্রথম বাক্য একবার বোঝাবো যাতে একবারে বুঝে আসে যায়। হি ওয়ান্টস টু প্লে ফুটবল। পরের বাক্য আই ওয়ান্ট টু প্লে ফুটবল। সে খেলতে চায় ফুটবল, আমি খেলতে চাই ফুটবল। এই বাক্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। বাকি দেখেন টু প্লাস ভার্ব ওয়ান, এই প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এই ভার্বটার কোনো প্রভাব পড়ে নাই। পরের বাক্য দেখেন সাবজেক্ট ফার্স্ট পারসন হওয়াতে ভার্বের সাথে কিছুই যুক্ত করা হয় নাই। এটা আমাদের গ্রামাটিক্যাল নিয়ম, ফার্স্ট পারসন সিঙ্গুলার, সো ভার্বের সাথে কিছু যুক্ত করা লাগবে না, আই ওয়ান্ট। পরে টু প্লে একই রকম, এটার কোনো প্রভাব পড়ে নাই। এটা এই যে দেখেন, এই যে সাবজেক্ট এ ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, মানে সাবজেক্ট যেমনই হোক এর উপর কোনো প্রভাব পড়ে না। আবার এই জায়গায় যে থার্ড পারসন হয়েছে এটা পরিবর্তন হয়েছে, বাট এই জায়গায় পরিবর্তন হয় নাই। এখন আমরা একটু এই জায়গায় পড়ি। নন ফাইনাইট ভার্ব হলো এমন ভার্ব বা ক্রিয়া যার রূপ পরিবর্তন হয় না, সাবজেক্টের পারসন, নাম্বার, টেন্স যে আমরা যে অনুযায়ী যে ভার্বটা নেই সেটা আমরা ফাইনাইট ভার্ব নেই। বাট এই জায়গাটা দেখেন সে থার্ড পারসন হলেও কোনো পরিবর্তন নাই, ফার্স্ট পারসন হলেও কোনো পরিবর্তন নাই, এটা ওর মতোই আছে, সে অর্থ প্রকাশ করতেছে। তার মানে এটা কি আমরা জানলাম না যে নন ফাইনাইট ভার্ব হলো যেটা সাবজেক্টের নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী এর রূপের কোনো পরিবর্তন ঘটে না। এই জায়গায় হি হলেও টু প্লে নিলাম, এই জায়গায় আই হলেও টু প্লে নিলাম। এখন আপনি যদি দেও নেন, দে তার মানে ওয়ান্ট, তাও তো টু প্লে ফুটবল লিখবেন, আপনি তো টু প্লেস লিখবেন না, বা টু এর সাথে কিছু নেবেন না, বা প্লে এর সাথে কিছু যুক্ত করবেন, এটা তো এইভাবেই থাকবে। অর্থাৎ এই সাবজেক্টের কোনো প্রভাব এই টু প্লে এর উপর পড়ে নাই। সো এই ধরনের ভার্বগুলোকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। এই ধরনের ভার্ব তিন প্রকার, ফাইনাইট, ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল। কথা কি ক্লিয়ার? যারা এতবার বোঝানোর পরেও বুঝে না তারা অবশ্যই রেকর্ড ক্লাস দেখতে হবে। বুঝছেন? এখন আসেন এই ধরনের ভার্ব যে সাবজেক্টের চেহারা অনুযায়ী এর কোনো প্রভাব পড়ে না, এই ধরনের ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল। আসেন আমরা এক এক করে সবকিছু পড়ি। এই জায়গায় আসেন ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্বটা কি আমি মাত্রই তো লিখলাম, সেটা ইনফিনিটিভের মধ্যে পড়ছে। অর্থাৎ ক্রিয়ার মূল রূপ যা সাধারণত টু প্লাস ভার্ব ওয়ান দ্বারা প্রকাশ করে। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। এখানে আমার চাওয়াটা কি? টু প্লে মানে খেলতে ফুটবল। শি লাভস টু রিড বুকস, সে বই পড়তে ভালোবাসে। তো এই যে দেখেন টু প্লে, টু রিড বিভিন্ন অর্থ প্রকাশ করার জন্য আমরা সাবজেক্ট এবং ভার্বের পরে, ফাইনাইট ভার্বের পরে আমরা টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করি। এই জায়গায় আমি আপনাকে একটা বেসিক বিষয় বুঝাইয়া দিই, বইতে থাকে না, আমার থিওরি থেকে আমি আপনাকে, আমার ধারণা থেকে আমি আপনাকে বুঝাচ্ছি।
তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি বললাম যে she loves, এই জায়গায় ধরুন এখানে লেখা হলো read books। আচ্ছা, এখন সব সময় মনে রাখবেন আমাদের সাবজেক্ট যদি একটা হয় তারপর আমাকে একটা ভার্ব নিতে হয়, ঠিক আছে। এখন ধরুন এই জায়গায় সাবজেক্ট এবং এই জায়গায় ভার্ব আসছে। এখন এই যে একটা ভার্ব চলে আসছে না, এই একটা ভার্ব চলে আসছে না, পরে এই সাবজেক্ট এবং এই যে একটা ভার্ব তো আপনি পেলেন, এখন এই জায়গায় আবার আরেকটা ভার্ব চলে আসছে না, রিড। এখন তাহলে কি আপনি এখানে সাবজেক্ট বসাবেন? এই জায়গায় কোনো সাবজেক্ট আছে নাই, পরপর দুইটা ভার্ব চলে আসছে না, পরপর দুইটা ভার্ব চলে আসছে। যখন দুইটা ভার্ব চলে আসে তখন দুইটা নিয়ম আমরা প্রধানত ফলো করি। একটা হচ্ছে সেই ভার্বের সাথে আমরা আইডি যুক্ত করি, আর একটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান আমরা ইউজ করি। কথা কি ক্লিয়ার? এই যে ভার্ব সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিলাম, বাট পাশাপাশি যখন দুইটা ভার্ব চলে আসে তখন পরের ভার্বের দুইটা ফর্ম হয় টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করবো অথবা ভার্বের সাথে আমি আইডি যুক্ত করতে হবে। সো এই জন্য আমরা এখানে টু রিড নিতে পারি, যে সে ভালোবাসে বইগুলো পড়তে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন এই হচ্ছে ইনফিনিটিভ। তাছাড়া আমরা বিভিন্ন উদ্দেশ্য প্রকাশ করতে আমরা এগুলা ইউজ করি, ঠিক আছে। এখন আসেন জিরান্ডটা কি আমি আপনাকে একটু বোঝানোর জন্য আমরা একটু দূরে যেতে হবে, ঠিক আছে। এই নোটে পড়া যাবে না, আমরা আরেকটা আমি আপনাদেরকে নোট দিচ্ছি, লিখবেন আপনারা, ঠিক আছে, আমার সাথে সাথে। কিছু বেসিক বিষয় দিয়ে আছে যেগুলো একটু আপনাকে জেনে নিতে হবে, তাহলে কি হবে, এই ধরনের বিষয় আপনি খুব সহজে বুঝতে পারবেন। দেখেন, আমরা জিরান্ড সম্পর্কে পড়বো এখন, ঠিক আছে। জিরান্ড, এই জিরান্ড কথাটা আসলে আপনি একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো জিরান্ড ওয়ান কাইন্ড অফ নাউন। জিরান্ড মানে কি ওয়ান কাইন্ড অফ নাউন। এখন আমি আপনাকে বললাম যে জিরান্ড হচ্ছে নাউনের মতো কাজ করে, ঠিক আছে। এই কথাটা আমি বললাম, এটাকে আমি এর সাথে লিখে দিলাম যে জিরান্ড মানে নাউন। এখন তাহলে আপনি মনে মনে প্রশ্ন আনেন যে নাউন তাহলে কি করে। নাউন হচ্ছে মেইনলি দুইটা কাজ করে। একটা হচ্ছে সে সাবজেক্টের কাজ করে, আর একটা হচ্ছে সে অবজেক্টের কাজ করে। তাহলে আপনি কি এই বেসিক বিষয়টা বুঝলেন না, যে জিরান্ড যদি নাউনের মতো কাজ করে, তার মানে নাউন যা যা করতে পারে এই জিরান্ডও তা তা করতে পারে। এই জিরান্ড যা করবে ঠিক নাউনও তা করবে, কারণ ওরা ধরুন যমজ ভাই, এক কথায় শেষ। এখন নাউন যদি সাবজেক্ট হিসেবে কাজ করে, জিরান্ডও সাবজেক্ট হিসেবে কাজ করবে। নাউন যদি অবজেক্ট হিসেবে কাজ করে, জিরান্ডও অবজেক্ট হিসেবে কাজ করবে। এখন একটা বিষয় খেয়াল করেন, এই জিরান্ড তাহলে গঠিত হয় কিভাবে? নাউন তো জানেন যে কোনো কিছুর নাম, তাহলে জিরান্ড কিভাবে গঠিত হয়? জিরান্ড হচ্ছে ভার্ব একটা নেবেন, তার সাথে আইএনজি যুক্ত করে দিলে সেটা জিরান্ড হয়ে যাবে। কিভাবে যুক্ত হবে? কি করতে হবে? একটা ভার্ব নেবেন, তার সাথে আইএনজি যুক্ত করলে সেটা জিরান্ড হয়ে যাবে। আসেন আমরা একটু প্র্যাকটিস করি, লেখার আমি সময় দেব। আচ্ছা, আমি একটা বাক্য লিখলাম, আমি বললাম যে সুইম ইজ এ গুড এক্সারসাইজ, মানে ধরুন সাঁতার হচ্ছে একটা ভালো ব্যায়াম। এখন আপনি সব সময় জানেন যে ভার্ব যখন বসে তার পূর্বে সাবজেক্টের জায়গা, এটা কিসের জায়গা? এটা হচ্ছে সাবজেক্টের জায়গা। এখন আপনি একটু খেয়াল করে দেখেন, এই সাবজেক্টের জায়গায় কিন্তু একটা ভার্ব বসে আছে, সুইম, ঠিক আছে, মানে সাঁতার কাটা। এখন আপনি মনে মনে প্রশ্ন আনতে পারেন না যে স্যার আপনি বলছেন যে ভার্বের পূর্বে সাবজেক্ট বসায়, সাবজেক্ট তো নাউন থেকে হয় অথবা প্রোনাউন থেকে হয়, তাহলে এই ভার্বটা কেন বসছে, তাই না? মনে রাখবেন, এটা কিন্তু এখন এই বাক্যটা ভুল। এখন একে শুদ্ধ করতে হলে জাস্ট কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এটার আনসারটা হবে এইভাবে, সুইমিং।
সুইমিং। সুইম থেকে সুইমিং করতে হলে এম একটা বাড়তে দিতে হয়, সুইমিং। তাহলে এটার আনসারটা হবে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এই সুইমটা ভুল। মানে ভার্ব তো আর সাবজেক্টে কাজ করতে পারে না, নাউনে নিতে হবে। এখন নাউনে নিতে হলে তাকে আপনি ভার্বের সাথে আইন যুক্ত করবেন। ভার্বের সাথে যখন আইনজি হয় তখন তা ওয়ান কাইন্ড অফ নাউনের মতো কাজ করে, অর্থাৎ সেই নাউনটাই হচ্ছে মূলত জিরান্ড। ভার্বের সাথে আইন যুক্ত হলে সেটা জিরান্ড হিসেবে কাজ করবে। তার মানে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আমি যদি এভাবে বলি যে আরেকটা বাক্য লিখলাম, এটা তো একটা বাক্য, ঠিক আছে, আরেকটা বাক্য লিখলাম যে শি লাইকস, আমি বললাম যে সুইমিং। আমি একই বাক্য লিখি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন, শি লাইকস সুইমিং, সে সাঁতার কাটতে পছন্দ করে, ঠিক আছে, সে সাঁতার পছন্দ করে। তো ভার্বের পরে এইটা হচ্ছে কি অবজেক্টের জায়গা, তো এই অবজেক্টের জায়গায় যেহেতু সুইমিং বসছে তার মানে সেটাকে আমরা বলবো জিরান্ড। কারণ এই অবজেক্ট কিসের থেকে হয়? অবজেক্ট নাউন থেকে হয়। যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটা নাউনের কাজ করতেছে, তার মানে সেটাকে আমরা বলবো জিরান্ড। এই হলো আমার জিরান্ডের কাহিনী। ক্লিয়ার হয়েছেন? পার্সন সম্পর্কে অলরেডি ধারণা দেওয়া হয়েছে গত ক্লাসে। তাহলে আরেকবার এক্সপ্লেইন করি, যারা স্ক্রিনশট নিচ্ছেন নিয়ে ফেলেন। জেরান্ড হচ্ছে এক ধরনের নাউন। নাউন কাজ করে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে, তার মানে এই জেরান্ডও সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করে। জেরান্ড গঠিত হয় ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে। মনে রাখবেন, ভার্বের সাথে যখন আইনজি যুক্ত হয় তখন সেটা নাউনের কাজ করে। আমি বললাম সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এই জায়গায় ভুল হয়েছে, কারণ সুইম হচ্ছে ভার্ব, তার মানে তাকে আমি নাউনের মতো কাজ করতে হলে তার সাথে আইন যুক্ত করতে হবে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা বিসিএস প্রাইমারি সব পরীক্ষা আসছে। শি লাইকস সুইমিং, শি সাবজেক্ট, লাইক ভার্ব মানে লাইকস, তারপরে হচ্ছে অবজেক্টের জায়গা, তার মানে সুইমিং। যেহেতু অবজেক্টের জায়গায় পড়ছে তার মানে সেটা জিরান্ড। এটা হলো একটা কথা। আমরা তাহলে এখন পড়ায় আসি, ঠিক আছে, আমরা তাহলে এখন পড়ায় আসি। এই জায়গায় আমি যা বলছি সেগুলাই লেখা আছে। এই যে দেখেন, সুইমিং ইজ মাই ফেভারিট স্পোর্ট। আচ্ছা, দ্বিতীয় বাক্যটা একটু খেয়াল করে দেখেন। দ্বিতীয় বাক্যটা কি বলছে? আই এনজয় রিডিং বুকস। খুবই খেয়াল করেন, আমি একটু আগে বলছিলাম যে দুইটা ভার্ব যখন পাশাপাশি থাকে, দুইটা ভার্ব যখন পাশাপাশি থাকে তখন যে দ্বিতীয় ভার্ব তার সাথে কি করতে হবে? তার সাথে একটা আইনি যুক্ত করতে হবে। এনজয় একটা ভার্ব, পরে আরেকটা ভার্ব আসছে, তার মানে ভার্ব প্লাস আইএনজি। রিডিং রিডিং বুকস, আই এনজয় রিডিং বুকস। আমি কি করি? আমি বই পড়তে উপভোগ করি। বইটাকে কি করতে পছন্দ করে? সে পড়তে পছন্দ করে। আচ্ছা, এখন দেখেন এই যে ভার্বটা এখানে আসলো, কিভাবে আসলো? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তার মানে যেটা নাউনের মতো কাজ করতেছে। আর যেটা নাউনের মতো কাজ করে সেটাকে আমরা বলবো জিরান্ড। খুবই সিম্পল। আসেন এখন, যদি জিরান্ড ক্লিয়ার হয়েছেন নাকি এখনো বুঝেন নাই? কে আছে যে এখনো স্যার বুঝি নাই? যে এতবার বোঝানোর পরে, এত এক্সপ্লেইন দেওয়ার পরও বুঝে না, তার উচিত রেকর্ড ক্লাস বারবার বারবার দেখা। কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলতে পারেন, সমস্যা নেই। তানজিনা, আমি আপনার কমেন্টটা দেখলাম, আপনি অ্যাডজেক্টিভের কথা বলতেছেন। আপনি সব পাবেন, আপনি আমার কোর্সে আসছেন মানে আপনি সব পাবেন, সব ধরনের ক্লাস পাবেন। একটু ধৈর্য ধরতে হবে, এত অস্থির হওয়া যাবে না। আমি বুঝি যে যখন কোন ক্লাসটা কখন নিলে আপনারা গ্রামারটা সহজভাবে শিখতে পারবেন, এই জন্য ওইভাবে ক্লাসটা সাজানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা শুনেন, এখন আমরা জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে গুলিয়ে ফেলি, কথা কি বুঝছেন? তো আমরা কিন্তু জিরান্ড এবং পার্টিসিপলের উপর আমরা কিন্তু 1 ঘন্টার একটা ক্লাস করব। সেটা কখন? আমাদের পার্টিসিপের পুরো ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে।
আমার কথা কি বুঝছেন? আপনি আমার এখানে আসছেন মানে আপনি না শিখে এখান থেকে যেতে পারবেন না। কথা কি ক্লিয়ার? প্রয়োজনে সপ্তাহে 3 দিনের বারে 4 দিন ক্লাস নিব, কিন্তু গ্রামার শিখে এখান থেকে যেতে হবে। জিরান্ডের উপর কিন্তু 1 ঘন্টা কথা বলা যায়, ঠিক আছে? আমরা সেটা আসবো, কোনো সমস্যা না। আমরা এখন আস্তে আস্তে একটু একটু শিখতেছি, জানতেছি আর কি, চিনতেছি। এখন দেখেন জিরান্ড যদি ক্লিয়ার হয়, জিরান্ড মানে কি কেউ যদি প্রশ্ন করে, এটা হচ্ছে ভার্বের সাথে আইন যুক্ত হয়ে গঠিত হয়, সেটা নাউনের মতো কাজ করে। নাউন যেমন সাবজেক্ট হিসেবে বসে, নাউন যেমন অবজেক্ট হিসেবে বসে, এটারও সেম কথা, সেম কাজ। আসেন পার্টিসিপল, এটা বুঝতে হলে আমরা আবার একটু আমাদের বোর্ডে যেতে হবে। জিরান্ড তো গেল, ঠিক আছে? এখন আসেন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, এই পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি অ্যাডজেক্টিভটা এইভাবে লিখলাম এখানে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ। এখন আপনাদেরকে যেহেতু আমি অ্যাডজেক্টিভ সম্পর্কে এখনো পূর্ণাঙ্গ ধারণা দেই নাই, তবুও আমি এখন বলে দিচ্ছি। এই অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করবে। অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ কি করে? নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে। আমি আপনাকে বোঝার জন্য বলতেছি, যেমন আমি বললাম যে গুড বয়, আমি বললাম যে ব্যাড ম্যান। এই যে দেখেন, গুড মানে ভালো ছেলে, ভালো বয়, ব্যাড ম্যান মানুষটি মন্দ। তো গুড, ব্যাড এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যেটা আমার নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, যে মানুষটা কেমন, বালকটা কেমন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বেসিক ধারণা তো পেলেন। অ্যাডজেক্টিভ মানে হলো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। এই অ্যাডজেক্টিভ কোথায় বসে মনে রাখবেন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কথাটা মানে কি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানে কি? মানে সে নাউনের পূর্বে বসবে। অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনের পূর্বে বসে। বয় একটা নাউন, ম্যান একটা নাউন। নাউনের ক্লাসে পড়ছেন না, যে কোনো কিছু নামকে নাউন বলে। তার মানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানে নাউনের পূর্বে বসে। তাহলে যদি আপনি অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা পান, তাহলে পার্টিসিপল একই কথা। পার্টিসিপল কোথায় বসবে? পার্টিসিপল নাউনের পূর্বে বসবে, তাই না? পার্টিসিপল নাউনের পূর্বে বসবে। এখন অ্যাডজেক্টিভ যা যা কাজ করে, পার্টিসিপলও তা তা কাজ করে। আচ্ছা, এই হচ্ছে একটা। এখন এই পার্টিসিপল দুই প্রকার। এক প্রকার হলো ভার্ব 3। V3 মানে পার্টিসিপল, পড়ছেন না আপনাদেরকে যে ভার্বটা দিয়েছিলাম, তাই না? V3 মানে কি? যেমন গো থেকে গো, ওয়েন্ট, গন। গন একটা কি পার্টিসিপল না? যেহেতু সে V3, গো থেকে তো গন হইল। আচ্ছা, সংক্ষেপে বোঝার জন্য সহজ সহজ এক্সাম্পল দিব। 2 নাম্বার হলো ভার্বের সাথে আইএনজি। 2 নাম্বার হলো ভার্বের সাথে আইএনজি। এখন যেটা হচ্ছে V3 ফর্ম, এটাকে বলে ফার্স্ট পার্টিসিপল। এটাকে বলে ফার্স্ট পার্টিসিপল। এটাকে বলে ফার্স্ট পার্টিসিপল। আর যেটা ভার্বের সাথে আইএনজি, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল হলো কি? ভার্বের সাথে আইএনজি। এই জায়গায় তো প্যাঁচ, যে স্যার আপনি বলছেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে জিরান্ড হয়, তাই না? একটু আগে শিখলেন সুইমিং, সুইম থেকে সুইমিং হলো। এখন আবার আপনি বলতেছেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। কাহিনীটা কি? এই জায়গায় তো কাহিনী। আপনি জাস্ট মনে রাখবেন পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। তার মানে অ্যাডজেক্টিভ বসবে নাউনের পূর্বে। অ্যাডজেক্টিভ বসবে কোথায়? নাউনের পূর্বে। আচ্ছা, এখন আরো একটা বিষয় আপনাকে বুঝাই। এই পার্টিসিপলের পূর্বে আচ্ছা, সেই দিকে না যায়, এই কঠিনের দিকে যাব না আজকে, ঠিক আছে? বেশি যেগুলা দরকার সেগুলাই পড়াচ্ছি।
আচ্ছা, যেমন অনেক অনেক জায়গায় আপনি আর্টিকেল দেখবেন, সহজ বোঝার জন্য বলতেছি। আর্টিকেল গুলা কি কি জানো? এ এন দি। আর্টিকেলের পরে একটা অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ তারপরে হচ্ছে নাউন। এই স্ট্রাকচারটাও একটু মনে রাখেন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ তারপর হচ্ছে নাউন। এই জায়গায় যে অ্যাডজেক্টিভ আমি লিখছি, যদি গুড ব্যাড বসে সেটা তো অ্যাডজেক্টিভ, এটা বুঝেন। কিন্তু এই যে অ্যাডজেক্টিভ এর চেহারা যদি ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে বাবা সেটাকে আপনি বলবেন প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আপনি সেটাকে বলবেন প্রেজেন্ট পার্টিসিপল। এটা একটু স্ক্রিনশট নেন, এটা একটু লিখেন, কাজে লাগবে। যারা জব প্রস্তুতি নিচ্ছেন, অ্যাডমিশন টেস্ট দিবেন, আপনি কোথায় যাবেন, আপনি বিসিএস দিবেন, সেখানেও আসবে। আপনাদেরকে আমি যে মাস্টার ইংলিশ বইটা দিয়েছি, সেই বইটা খুললে আপনারা দেখবেন এই শুধু এই জায়গা থেকে আপনি অন্তত 100 থেকে 200 সেন্টেন্স দেখবেন বিভিন্ন জব পরীক্ষা আসছে, সেটা বিসিএস এ আসুক, সেটা প্রাইমারিতে আসুক, সেটা শিক্ষক নিবন্ধনে আসুক, বাংলাদেশের ফার্স্ট ক্লাস সব পরীক্ষাতে এই জায়গা থেকে কোশ্চেন আসে। এখন আপনারা যে ছোট মানুষ, অথবা আপনারা যারা ক্লাস 4-5 অথবা অনার্স শেষ করছেন, আপনি যে এই জায়গাটা শিখতেছেন, এটা আপনার জীবনে অনেকটুকু বেনিফিট। আপনি ছোটবেলায় শিখতেছেন এটাই, যেটা আমি আমার বয়সে শিখে নেই। আপনি একটু ভালো করে পড়ে নেন, আমি একটু এক্সপ্লেইন করি বিষয়গুলো, তাহলে বুঝতে সুবিধা। পার্টিসিপলের যমজ ভাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যা যা করবে সেই পার্টিসিপল তা তা করতে পারবে। অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনে পূর্বে বসে। যেমন অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, সে কি করবে? সে প্রকাশ করবে। যেমন সে গুড বয় বলল, ব্যাড ম্যান বলল, এটা কি নাউনে পূর্বে বসছে। আচ্ছা, এই পার্টিসিপল দুই প্রকার, একটা হচ্ছে ভি3 যেটাকে আমরা বলবো ফার্স্ট পার্টিসিপল, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন প্রশ্ন আসতে পারে, স্যার ভার্বের সাথে আইএনজি তো জিরান্ড হয়, তাহলে এইটাকে আমি কিভাবে চিনবো? এটাকে চিনতে হলে এটা পূর্বে একটা আর্টিকেল থাকে, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ তারপরে নাউন। এখন এই অ্যাডজেক্টিভের চেহারাটা হবে ভার্বের সাথে আইএনজি, বুঝতে পারছেন? এই অ্যাডজেক্টিভের চেহারা হবে কি? ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে একটা নাউন। কারণ নাউনের পূর্বে তো এই অ্যাডজেক্টিভটা বসে, তার পূর্বে কিন্তু আর্টিকেল। এখন এই জায়গায় কিন্তু আমি আরো একটা স্ট্রাকচার দিতে পারি, আরো একটা কেন, আরো দুইটা দিতে পারি। এই জায়গায় আরো অনেক কিছু বসতে পারে। আপনি মনে রাখবেন, এই যে এগুলো আমি দিয়েছি মনে হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আবার অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে, এখন এদের পূর্বে আবার আর্টিকেল থাকতে পারে। এদের পূর্বে কি থাকতে পারে? আর্টিকেল। ডিটারমিনার নামে একটা শব্দ আছে, ডিটারমিনার, সেটার মধ্যে আর্টিকেল আছে, সেটার মধ্যে অনেক কিছু আছে, সেটা নিয়েও একটা ক্লাস করাবো, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, আমরা যে ক্লাসের বাইরে অনেক কিছু পড়তেছি, আমি কিন্তু সিলেবাসে এগুলো অ্যাড করি নাই, বাট এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অথবা আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ তারপর হচ্ছে নাউন। এইটাও একটু লিখে ফেলেন বা স্ক্রিনশট নিয়ে ফেলেন। আমি আপনাদেরকে বললাম যে কখন কোন টপিক পড়ালে আপনারা ভালো মতো বুঝতে পারবেন, সেটা আমি ডিসিশন নিব। কেউ বলবেন না স্যার আগামী ক্লাসে অ্যাডজেক্টিভ পড়ান, স্যার আগামী ক্লাসে আর্টিকেল পড়ান। এটা হচ্ছে আমি আপনাদেরকে ধীরে ধীরে শেখাচ্ছি, কারণ আপনার একটার সাথে একটা রিলেটেড। ঠিক আছে, ওকে। যদি পার্টিসিপল বুঝেন, তাহলে আমরা কি এখন নোটে যেতে পারি না? আমরা এখন নোটে যাই, আসেন। এখন দেখবেন যে সবকিছু আপনার কাছে পানির মতো পরিষ্কার। আমরা তাহলে পার্টিসিপল আসলাম, এই সেই কথাগুলাই আছে যে প্রেজেন্ট পার্টিসিপল এবং ফার্স্ট পার্টিসিপল দুই রকম, অ্যাডজেক্টিভ বা নাউন হিসেবে সে ব্যবহার করা হয়। আচ্ছা, যাই হোক, আসেন। এই যে দেখেন, দ্য বার্কিং ডগ ইজ মাই পেট। ঘেউ ঘেউ করা কুকুরটি আমার ওর পোষ্য, তাই না? আচ্ছা, তো পরীক্ষাতে মনে করেন এই বার্কিং এর নিচে
আন্ডারলাইন করে বললো যে বলুন তো এই ওয়ার্ডটা কিসে আছে। সেখানে পার্টিসিপল থাকতে পারে, সেখানে জিরান্ড থাকতে পারে, সেখানে আরো ইত্যাদি নাউন টাউন অনেক কিছু থাকতে পারে। এখন আমি আপনাদেরকে শিখিয়েছি যে এই একটা আর্টিকেল, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভের জায়গা, তারপরে হচ্ছে নাউনের জায়গা। ডগ যে নাউন এটা সবাই চিনে, আর্টিকেল দিজ এ আর্টিকেল এটাও সবাই চিনে, কিন্তু এই যে বার্কিং এটা চিন্তা আপনার অনেক সময় কষ্ট হবে। তো আপনি জাস্ট চিন্তা করবেন যে আর্টিকেল এবং নাউনের মাঝে একটা ওয়ার্ড, তার মানে সেটা অ্যাডজেক্টিভ, তার মানে সেটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ স্বাভাবিকভাবে ব্যাড, গুড এই টাইপের হওয়ার কথা, কিন্তু যদি সেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসে তাহলে চোখ বন্ধ করে সেটাকে আমি বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এখন আপনারা যারা ক্লাস 7, 8, 6 এ আছেন তারা আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার আপনি এখন কেন আমাকে এই পার্টিসিপল মতো একটু কঠিন টাইপের ইয়াগুলো পড়াচ্ছেন? এটার মেইন কারণটা হলো আপনি যে উইদাউট ক্লু আনসার করেন, আপনি যে কিছুদিন পরে মডিফায়ার্স পড়বেন ইন্টারমিডিয়েটে উঠলে, তখন কিন্তু আপনার এইগুলা কাজে লাগবে। বুঝতে পারছেন? এখন যে এগুলো না শিখে ঠাস করে ইন্টারমিডিয়েট উঠে গেল, তাকে যখন আপনি পড়াতে যাবেন পার্টিসিপল কি হ্যান ত্যান এইগুলা বা এইভাবে পার্টিসিপল বসে, তার মাথায় কিন্তু এটা সহজে ক্যাচ করবে না। কারণ একজন শিক্ষার্থী যখন এইগুলা শিখে শিখে উপরের দিকে যাবে তখন তার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, গ্রামারটাই হাতের মুঠে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এখন পরের কোশ্চেনটা দেখেন। ঠিক আছে, আমাদের এই অ্যাপসটা একটু সমস্যা করে। দ্য ব্রোকেন গ্লাস ওয়াজ অন দ্য টেবল, মানে কি ভাঙা কাঁচটি টেবিলের উপরে ছিল। আচ্ছা, এই জায়গায় কিন্তু আমি একটা কথা বলতে ভুলে গেছি। আপনি নাউনকে একটু প্রশ্ন করে দেখেন যে ডগটা কেমন, ঘেউ ঘেউ করা, অর্থাৎ নাউনের সে অবস্থাটা প্রকাশ করছে। অ্যাডজেক্টিভের কাজটাই হলো এমন, ছেলেটা কেমন, ভালো, শিক্ষার্থীটা কেমন, মন্দ, ব্যাড, কুকুরটা কেমন, বার্কিং মানে ঘেউ ঘেউ করা। এটাও কিন্তু বোঝা যায় এটা যে অ্যাডজেক্টিভ। আর শর্ট ওয়েটা হলো আর্টিকেল এবং নাউনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে, সেটা অ্যাডজেক্টিভ। আর্টিকেল এবং নাউনের মাঝখানে দুইটা ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে একটা, প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ। একটু আগে যে স্ট্রাকচারটা দেখালাম, দ্য ব্রোকেন গ্লাস, গ্লাসের অবস্থাটা কেমন, ভাঙা। তার মানে ব্রোকেন ওয়ার্ডটা চিন্তা করে দেখেন, এটার সাথে কি আইএনজি আছে? নো, কিন্তু ভি3 ফর্ম, তার মানে সেটা অ্যাডজেক্টিভ তো কাজ করতেছে বটেই, কারণ আর্টিকেল প্লাস নাউনের মাঝখানে ব্রোকেন বসছে এবং সেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। ঠিক আছে, ফার্স্ট পার্টিসিপল মানে কি ভি3 ফর্ম, এই আর কি। ওকে, অনেক চিল্লাপাল্লা করলাম, এখন আসেন কুইজ দেন, তাহলে পরিষ্কার ভাবে বিষয়গুলো বুঝে যাবেন। আমাদের আজকের পড়া শেষ অলরেডি, খুব বেশি পড়াশোনা নেই, দেখেন আবার ক্লাস থেকে বের হয়ে যায় না। অনেকের অভ্যাস আছে যে স্যার তো শেষ বলছে তার মানে আমি চলে যাই, কি কাজ? অনেক কাজ আছে, এখন আপনি এখনো কিছুই শিখেন নাই, কাজ আছে অনেক। বলেন 7 নাম্বার কোশ্চেনের আনসার কি? 7 নাম্বার, 7। খুব দ্রুত আনসার করবেন, কেমন? Which sentence contains an infinitive? মনে রাখবেন একটা ওয়ার্ড অনেক রকম কাজ করে অনেক সময়। ঠিক আছে, যখন ভার্ব হিসেবে কাজ করবে তখন সে ভার্বের পজিশনে যেতে হবে। বার্ক হলো বার্ক থেকে বার্কিং হলো, সেটা নাউনের মতো কাজ করতেছে এবং সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি। ওকে, আচ্ছা এখন এটা 7 নাম্বার আনসার করুন। 7A আমাদের জান্নাতুল মাওয়া, উনি বলতেছেন এ, লিখন সরকার সি, তানজিব সি, তাজওয়ার বলতেছে আবার কি এ। আমি বুঝতে পারতেছি না কোনটা যে নিব আনসার। দেখেন আমি বলছি, শিখাইছি আপনাদেরকে, ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম B1,
টু প্লাস ভার্ব ওয়ান কোথায় আছে? একটাই আছে, শি ওয়ান্টস টু স্টাডি অ্যাব্রড, সে বিদেশে বাইরে পড়তে যেতে চায়। সো টু প্লাস ভার্ব ওয়ান স্টাডি, এটাই হচ্ছে ইনফিনিটিভ। এই জায়গায় একটা বুদ্ধির খেলা আছে। 8 নাম্বারের সঠিক আনসার কি হবে বলেন তো? 8 নাম্বারের সঠিক আনসার কি হবে? এটা রাইট আনসার কি হবে? এটা যারা বুঝবে আমার মনে হয় সে গ্রামার অনেক কিছু শিখে গেছে। এটা যারা রাইট আনসার করতে পারবে যে উই হ্যাভ নো টাইম ড্যাশ। আমাদের তৃপ্তি আনসার দিয়েছেন 8 নাম্বারে সি। আচ্ছা, আপনারা উল্লেখ করবেন যে কে কি কোনটা দিচ্ছেন। আচ্ছা, এই জায়গায় আমি আপনাদেরকে ধারণা দিই। আমি বলছি যে সাবজেক্ট প্লাস ভার্ব, যখন এরকম দূরে একটা ভার্ব আসে, দূরে একটা ভার্ব আসে কেমন, তো সেই ভার্বের দুইটা ফর্ম হয়ে থাকে, ভার্বের সাথে আইএনজি প্লাস টু প্লাস ভার্ব ওয়ান, দুইটা জায়গা। উই হ্যাভ নো টাইম, আমাদের কাছে কোনো টাইম নাই। কি কারণ? টু ওয়েস্ট। কি? টু ওয়েস্ট, টু ওয়েস্ট, এইটাই হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, সি নাম্বার হচ্ছে রাইট আনসার। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটা একটু দেখেন। 9 নাম্বার কি হবে? এটা তো কমন পড়ে গেছে, সুইমিং ইজ গুড ফর হেলথ। ঠিক আছে, আচ্ছা, বেসিকটা বুঝেন। কেন আমি সুইমিং নিব, কেন আমি সুইম নিলাম না, কেন আমি টু সুইম নিলাম না, সেটা তো বুঝতে হবে। কারণটা হচ্ছে এই জায়গায় যে আমার সাবজেক্টের জায়গা, সাবজেক্টের জায়গা, এখন সাবজেক্টের জায়গা মানে সেটা নাউন হতে হবে, সেটা প্রোনাউন হতে হবে। এখন নাউন হতে হলে নাউনের মতো কাজ করে কোনটা? একটা, সেটা জিরান্ট। সেটা কিভাবে? ভার্বের সাথে আইএনজি, তার মানে ভার্ব প্লাস আইএনজি সুইমিং। আচ্ছা, এই জায়গায় হ্যাঁ, এই 11 নাম্বারটা একটু শিখতে হবে। থ্যাংক ইউ ফর ড্যাশ মি, বলেন এটা রাইট আনসার কি হবে? থ্যাংক ইউ ফর ড্যাশ মি, এটা রাইট আনসার কি হবে? আচ্ছা, এই জায়গায় একটু খেয়াল করে দেখেন, এই জায়গায় একটা প্রিপোজিশন ইউজ করা হয়েছে, খুব বেসিকটা বুঝেন। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত হবে, ফর হেল্পিং মি। যদি প্রিপোজিশন টু আসে তাহলে ভার্বের বেস ফর্ম হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই জায়গায় আরো আছে, একটু দেখে নিন। ঠিক আছে, সেন্টেন্স ইজ ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল বুঝেন, যেটা হচ্ছে কি ভিতরি হবে, বার্ন থেকে বার্নড হয়েছে। ওকে, এখন আমি আপনাদেরকে টেস্ট করার জন্য 3টা বাক্য দিচ্ছি, আপনারা সবাই আমাকে আনসার করে জানাবেন যে এখানে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল। ঠিক আছে, আচ্ছা,
আপনারা অলরেডি বুঝে গেছেন যে আসলে এই যে আমি তিনটা বাক্য লিখলাম, ঠিক আছে, এই জায়গায় সুইমিং, এই জায়গায় প্লেইং, আমি নাম্বার দিই। আমার প্রশ্নটা হলো এই জায়গায় যে আমি আন্ডারলাইন করে দিলাম, এখানে প্রথম কোয়েশ্চনে এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল, জাস্ট এটা আনসার করবেন, জিরান্ড নাকি পার্টিসিপল, প্রথম কোয়েশ্চন। কোয়েশ্চেন নাম্বার 1, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? আচ্ছা, এক নাম্বার কেউ জিরান্ড বলতেছে, আমি এক নাম্বার জিজ্ঞাসা করছি, দুই নাম্বার জিজ্ঞাসা করে নাই, আপনারা অতিরিক্ত করবেন না, এক নাম্বার বলবেন যে এক কি জিরান্ড নাকি পার্টিসিপল। এতগুলোর আনসার আমি চাই নাই, আমি এক নাম্বারটা বলছি যে এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল, এটার আনসার করো। আপনারা সবগুলোর কেন আনসার করতেছেন? একটার আনসার করুন, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল, জাস্ট এটার আনসার চাই। আচ্ছা দেখেন, আমি আবার বলি, দ্য সুইমিং বয় ইজ মাই ব্রাদার। যে ছেলেটা সাঁতার কাটতেছে সে হচ্ছে আমার ভাই। এই জায়গায় ইজটা হচ্ছে ভার্ব, এই জায়গায় ইজটা হচ্ছে ভার্ব, আর এই পুরো জায়গাটা হচ্ছে সাবজেক্টের জায়গা, তাই না? সাবজেক্টের জায়গা, তার পূর্বে আর্টিকেল বসছে, এটা আর্টিকেল, এটা সবাই বুঝে, এটা আর্টিকেল সবাই বুঝে, আর এটা হচ্ছে নাউন, এটাও সবাই বুঝে। তার মানে আর্টিকেল প্লাস নাউনের মাঝখানে এটা অ্যাডজেক্টিভ হবে, এবং যেহেতু এটা অ্যাডজেক্টিভ, আমরা স্বাভাবিক অ্যাডজেক্টিভ না, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে যেহেতু আইএনজি হয়েছে, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তার মানে এটা হচ্ছে পার্টিসিপল। এটা কি পার্টিসিপল, এটা পার্টিসিপল। 2 নম্বর কোশ্চেন, বলেন দ্য বয় ইজ সুইমিং, ছেলেটা কি করতেছে? সাঁতার কাটতেছে। ছেলেটা সাঁতার কাটতেছে, এই সুইমিং ওয়ার্ডটা কি পার্টিসিপল নাকি জিরান্ড? দেখি কারা পারে। জান্নাতুল মামা বলতেছে পার্টিসিপল। দুই নাম্বারটা আনসার চাচ্ছি, এক নাম্বার শেষ, দুই নাম্বারটা বলেন। আচ্ছা, আমি আপনাকে বলি, শুনেন, আমি বোঝার জন্য আরো একটা স্ট্রাকচার দিই, কেমন? সেটা হচ্ছে এমিজার ওয়াজ ওয়ার, এমিজার ওয়াজ ওয়ার, এগুলাকে কি বলে? এগুলাকে বি ভার্ব বলে। এগুলাকে কি বলে? বি ভার্ব। এই বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে যদি আইএনজি দেখেন, বি ভার্ব প্লাস ভার্বের সাথে যদি আইএনজি দেখেন, সেটা হবে পার্টিসিপল। সেটা হবে কি? সেটা হবে পার্টিসিপল। এই ছেলেটা কি করতেছে? সে সাঁতার কাটতেছে। এক নাম্বার নিয়ম, আমি অনেকগুলা ক্লু দিতে পারি, কিন্তু এই জায়গাতে পার্টিসিপল হওয়ার অনেকগুলো যুক্তি আছে। দেখেন, এগুলো এত কিছু বই থাকে না, বাট আমি আপনাকে শিখাই দিচ্ছি। এক নাম্বার নিয়ম হচ্ছে বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি হলে এটা হচ্ছে পার্টিসিপল। এই হলো একটা ক্লু। দ্বিতীয় নাম্বার ক্লু হলো, আমি আপনাদেরকে পড়িয়েছিলাম
বি ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। এখন লিঙ্কিং ভার্বের পরে মনে রাখবেন স্বাভাবিক ভার্বের পরে এই জায়গায় হচ্ছে একটা অ্যাডভার্ব বসে, অ্যাডভার্ব যদি এখনো ক্লাস হয়নি। বাট লিঙ্কিং ভার্ব যেটা হচ্ছে বি ভার্বের পরে এই জায়গায় হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে। এই জায়গায় কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে। সুইমিং এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। এখন এই অ্যাডজেক্টিভ যদি ভার্বের সাথে আইএনজি হয়, সেটা যদি ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে সেটাকে আমি বলবো পার্টিসিপল। খুবই সিম্পল, পার্টিসিপল বলবো। এটা হচ্ছে 2 নাম্বার ক্লু। 3 নাম্বার ক্লু হলো, আপনি এখন এইখানে দা বয়কে প্রশ্ন করেন বয়ের অবস্থাটা কেমন। সে সাঁতার কাটতেছে, বয়ের অবস্থা, তার মানে এই সুইমিংটা পার্টিসিপল। 3 নাম্বার ক্লু। আর কি দেওয়া যায়? না, এটাই হইলে তো। 1 নাম্বার ক্লু হলো বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি হলে সেটাকে আমি বলবো পার্টিসিপল। 2 নাম্বার কাজ হলো 2 নাম্বার ক্লাস হলো এই যে লিঙ্কিং ভার্ব, তারপরেই তো অ্যাডজেক্টিভের জায়গা, কারণ বি ভার্বের পরে কখনো আপনি অ্যাডভার্ব বসাতে পারবেন না, সেই জায়গায় অ্যাডজেক্টিভ বসবে। যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ আপনি দেখতে পারতেছেন, তাহলে সেটাকে বলবেন আপনি পার্টিসিপল। তাহলে এটা হচ্ছে কি পার্টিসিপল। ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার কোয়েশ্চন, হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। বলেন এটা রাইট আনসার কি হবে? এই প্লেইংটা কিসে আছে? এই প্লেইং এটা পার্টিসিপল না জিরান্ট? তানবীর একদম রাইট, আপনি একদম সঠিক আনসার দিয়েছেন। 3 নাম্বারটা কি বলেন? হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, এই জায়গাটা কি? আমাদের ফারজানা খাতুন বলতেছে জিরান্ট, মোহাম্মদ আয়াত বলতেছে পার্টিসিপল। ভাই জিরান্ট জানি এখানে ভুল হওয়ার কথা অনেকেরই, তো এই জায়গায় আমি বেসিক জাস্ট নলেজ দিলে আপনি অনেক সহজে বুঝতে পারবেন। দেখেন, আপনি প্রিপোজিশন তো চিনেন তাই না? প্রিপোজিশন কি কি আছে? অফ, উইথ, ফর ইত্যাদি আরো অনেকগুলো আছে। এইগুলার পরে মনে রাখবেন প্রিপোজিশন সাধারণত নাউনের পূর্বে বসে, আর্টিকেল সাধারণত নাউনের পূর্বে বসে, প্রিপোজিশন সাধারণত নাউনের পূর্বে বসে। যেমন প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান, অর্থাৎ এর জায়গাটা হলো নাউনের পূর্বে। এর জায়গাটা কোথায়? নাউনের পূর্বে। একটা প্রিপোজিশন যখন আসে তারপরে আমার নাউন দরকার, অফ একটা প্রিপোজিশন, তার মানে এ হচ্ছে নাউন, প্লেইং হচ্ছে একটা নাউন। এখন এটা কি রূপের নাউন? ভার্বের সাথে আইএনজি যুক্ত নাউন। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি নাউন হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো বলেন তো? সেটাকে আমরা জিরান্ড বলবো, কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যেটা গঠিত সেটা জিরান্ড, এবং জিরান্ড মূলত নাউনের মতো কাজ করে, শেষ। আর অন্য কোনো কাহিনী এখানে নেই। ওকে, সো এটাই হচ্ছে মূলত আমাদের আনসার। বলেন আপনারা জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে কতটুকু বুঝছেন? যদি এতটুকু বুঝে থাকেন, আমার মনে হয় আপনি অনেক কিছু শিখে গেছেন, যেটা আপনার লাইফে অনেক বেশি কাজে লাগবে। আমি কিন্তু জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে আরো 2-3টা কথা বলতে পারি, সেটা কি সেটাও বলে দিই, অসুবিধা কি? সেটা হচ্ছে দ্য বয় ইজ সুইমিং, এটা হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে? জিরান্ড হচ্ছে স্থির বস্তু বা স্থির, জিরান্ড হচ্ছে স্থির বোঝাবে। আর পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল আর কি, যেটার সাথে ঝামেলা, পার্টিসিপল স্থির না। দ্য সুইমিং বয় ইজ মাই ব্রাদার, যে ছেলেটা সাঁতার কাটতেছে সে হচ্ছে আমার ভাই।
যে ছেলেটা সাঁতার কাটে সে কি স্থির? ছেলেটা যে সাঁতার কাটে সে কি স্থির? স্থির না তো, তার মানে সেটা হচ্ছে পার্টিসিপল। আমি বললাম সুইমিং ইজ গুড এক্সারসাইজ, সাঁতার হচ্ছে ভালো ব্যায়াম। সাঁতার কি কোনো মানে এই সাঁতার বলতে কোনো কিছু মানে এটা তো আর এটা তো স্থির বস্তু, মানে স্থির বোঝাচ্ছে। যেটা স্থির না সেটা তো পার্টিসিপল। যেমন ছেলেটা সাঁতার কাটতেছে, ছেলেটার অবস্থা এবং এটা কি স্থির না। সাঁতার যে কাটে সে কি স্থির অবস্থায় আছে বর্তমানে? সে তো না, তার মানে সেটা পার্টিসিপল। আর যেটা আমি যদি এমনি বলতে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং তার মানে এটা হচ্ছে কি একটা স্থির বস্তু এবং সেটা হচ্ছে জিরান্ড। যেটা স্থির সেটা জিরান্ড, যেটা স্থির না সেটা হচ্ছে কি পার্টিসিপল। তো এটাও একটা কথা বলা যায় আর কি ভাই, অনেক রকম বলা যায়। তো আমি এত কথা না বলে একদম বেসিক যে রুলসটা আবার একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে নাউন জেরান্ড ভার্বের সাথে আইএনজি, আর অ্যাডজেক্টিভ মতো কাজ করে পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি। এখন অ্যাডজেক্টিভ যেখানে বসবে সেটা সেই জায়গায় পার্টিসিপল বসবে, আর যে জায়গায় নাউন বসবে সে জায়গায় কি আমাদের জেরান্ড বসবে। এই হলো আমাদের কথাবার্তা। আমরা যদি একটু নোটে ফিরে যাই তাহলে আজকে ক্লাসের সমাপ্তি হবে। এখন নোটের এই জায়গায় হচ্ছে আপনার জন্য কিছু মডেল টেস্ট দেওয়া আছে, পরীক্ষা দেওয়ার আগে এগুলো একটু দেখে নিবেন। আচ্ছা ভালো কথা, আমাদের প্রোনাউনের উপর পরীক্ষা নেওয়া হয় নাই, আগামী কালকে দিয়ে দিব, সমস্যা নেই, পরীক্ষা অ্যাড করে দিব। এই যে দেখেন এই জায়গায় আমাদের একটু ব্যাখ্যা টাখ্যা দেওয়া আছে, মডেল টেস্ট দেওয়া আছে। মডেল টেস্ট দেখছেন এখানে কি বলতেছে যে ভার্ব আইডেন্টিফিকেশন, এখানে বলতেছে যে নিচের বাক্যগুলো থেকে ভার্ব চিহ্নিত করা, এগুলোর মধ্যে ভার্ব কি কি আছে সেটা চিহ্নিত করবেন, ফাইনাইট ভার্ব কোনটা, এইগুলো সবগুলো আছে, জাস্ট দেখে নেবেন, শেষ। কথাকে ক্লিয়ার? সো আগামী বৃহস্পতিবার আমরা হচ্ছে ভার্বের দ্বিতীয় পার্টটা করব, ইনশাল্লাহ ক্লাস শেষ হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেলিগ্রাম গ্রুপে কনভারসেশন করবেন, নো প্রবলেম। যে কোনো সমস্যা হলে সেখানে জানাবেন, ঠিক আছে? আমাকে পার্সোনালি মেসেজ না দিয়ে আপনারা অবশ্যই সেখানে টেলিগ্রাম গ্রুপে জানাবেন। আর আজকের কমেন্ট সেকশন অনেক ভালো ছিল, সবাইকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য। এরকম সহযোগিতা করবেন যাতে কোনো সমস্যা না হয়। আপনার একটা কমেন্ট অন্য একজন স্টুডেন্টের বিরক্তির কারণ হতে পারে, তাহলে আপনি সেই কমেন্টটা কেন করবেন? আপনি আরেকজনের কমেন্টে গিয়ে উল্টাপাল্টা কেন রিপ্লাই করবেন? এরকম যারা করবে তাদের পুরো কোর্স থেকে বের করে দেওয়া হবে, একদম সাফ কথা। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।